স্টুডেন্টস, বাইনি নির্মলে তোমাদের প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন বা সেকেন্ড এসএলএসটি 2025 ইন্টারভিউ এবং ডেমো ক্লাসের জন্য তোমরা যারা প্রিপারেশান নিচ্ছ তারা অনেকেই চিন্তা করছো যে ডেমো ক্লাস তোমরা কিভাবে দেবে। কারণ ডেমো ক্লাসে প্রধানত টাইম যদি খুব কমিয়ে দেয়, ধরা যাক 5 মিনিট বা 6 মিনিট যদি দিয়ে দেয়, তাহলে কোনো একটা পার্টিকুলার চ্যাপ্টারের একটা টপিকস ওই 5 থেকে 6 মিনিটের মধ্যে কিভাবে বোঝাবে, সেটাই কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ তোমাদের কাছে। কারণ এই 5 থেকে 6 মিনিটের মধ্যে তোমার কিছু কিছু বিষয় তারা প্রধানত দেখবেন, যারা ডেমো ক্লাস বা ইন্টারভিউ বোর্ডে যারা থাকবেন তারা কিছু বিষয় তোমার দেখবেন, কিছু স্কিল তোমার দেখবেন। যেমন তুমি কিভাবে ক্লাস শুরু করছো, তার সঙ্গে সঙ্গে তুমি প্রশ্ন করছো কিনা, ইম্পর্টেন্ট অংশগুলো বলছো কিনা, তোমার বডি ল্যাঙ্গুয়েজ কেমন, এই সমস্ত বিষয় কিন্তু ওই 5 থেকে 6 মিনিটের মধ্যে তোমাদেরকে প্রদর্শন করতে হবে। এবং সেই কারণের জন্যই তোমরা প্রচুর দুশ্চিন্তার মধ্যে আছো এই ডেমো ক্লাস নিয়ে। সেই জন্যই আমি বায়োলজিক্যাল সায়েন্সের বিভিন্ন টপিক্সের ডেমো তোমাদেরকে দিয়ে দেখাচ্ছি। তো এই ক্লাসগুলো তোমরা দেখলে তেমন বুঝতে পারবে যে টপিক্সগুলো তোমরা চয়েস করছো, তো সেই টপিক্সগুলো কোন অংশগুলো তোমাদেরকে বলতে হবে সেটা যেমন বুঝতে পারবে, তার সঙ্গে সঙ্গে কীভাবে সিম্পল ওয়েতে কম সময়ের মধ্যে তোমরা কিভাবে ডেমো দিতে পারবে সেটাও তোমাদের একটা আইডিয়া তৈরি হবে। এবং এই প্রসঙ্গে বলি, তোমরা যে টপিক্স চয়েস করবে বা যে টপিকের ওপর তোমরা ডেমো দিতে চাও, তো সেই সমস্ত টপিকগুলো কিন্তু ভালো করে খাতাতে আগে লিখে নেবে। ধরা যাক কোনো একটা চ্যাপ্টার তুমি লিখলে, আমি ধরে নিচ্ছি যে মেন্ডেলের এক সংকট জনন, তো এক্ষেত্রে তুমি ডেমো দেবে। তো সেই অংশটা তুমি লেখো, মেন্ডেলের এক সংকট জননের বিভিন্ন পরীক্ষা, তুমি কোন অংশগুলো বলবে সেগুলোকে লিখে নাও এবং লিখে নিয়ে তারপরে সেটা ডেমো দাও, নিজেরা ডেমো দাও এবং দিয়ে দেখো কত সময় লাগছে। যদি 10 মিনিট যদি সময় লাগে, তাহলে সেই লেখা থেকে কিছু পোর্শন বাদ দিয়ে দাও, দিয়ে আবার ডেমো দাও। তাহলে দেখবে যে সময় একটু কম লাগবে, ধরা যাক 8 মিনিট সময় লাগছে। আবার সেখান থেকে কিছু পোর্শন বাদ দিয়ে দাও তোমার লেখা থেকে এবং দিয়ে এইভাবে সময় কমিয়ে কমিয়ে প্রধানত প্র্যাকটিস করো, তাহলেই দেখবে যে তোমাদের আর অতটা টেনশান হবে না। তো যাই হোক, আজকে আমি আরও একটা টপিক্সের ওপর ডেমো দেবে, যেটা প্রথমেই তোমাদেরকে বললাম যে মেন্ডেলের এক সংকর জনন। তো আজকে আমি মেন্ডেলের এক সংকর জনন ডেমো দিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব যে যারা যারা মেন্ডেলের এক সংকর জনন চয়েস করবে তারা কিভাবে এই টপিকের ওপর ডেমো দেবে। এবং এই প্রসঙ্গে বলি যে জেনেটিক্স বায়োলজিক্যাল সায়েন্সে একটা খুব ভালো চয়েস ডেমো দেওয়ার জন্য, কারণ জেনেটিক্স প্রধানত কনসেপচুয়াল এবং স্টুডেন্টসরা প্রধানত জেনেটিক্স পোর্শন বুঝতে পারে না, ম্যাক্সিমাম ছেলে মেয়ে আছে জেনেটিক্স পোর্শন বুঝতে পারে না। জেনেটিক্সের কোনো অংশ তোমরা যদি খুব কম সময়ের মধ্যে রিপ্রেজেন্ট করতে পারো ভালোভাবে, তাহলে সেটা ডেমোর ক্ষেত্রে খুব এফেক্টিভ হবে। এবং সেই হিসাবে আজকে আমি মেন্ডেলের এক সংকট জনন ডেমো দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। ইন্টারভিউ বোর্ডে তোমাকে যদি বলা হয় যে আপনি কোন বিষয়ের ওপর বা কোন চ্যাপ্টারের ওপর ডেমো দিতে চান, তখন তুমি বলবে যে স্যার আমি ক্লাস 10-এর 3য় অধ্যায় বংশগতি এবং কিছু জিন ঘটিত রোগ সম্পর্কে আমি ডেমো দেবো এবং মেন্ডেলের এক সংকর জনন আমি ডেমো দিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব। ঠিক আছে, তাহলে এরকম বলবে। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি যে চ্যাপ্টারের নাম যেমন বলবে, কোন অধ্যায় আছে সেটা বলবে, এর মধ্য দিয়ে এটা প্রমাণিত হবে যে তুমি সিলেবাস সম্পর্কে সচেতন। সুতরাং এটা বলার পরে তারপর তুমি বোর্ডের কাছে চলে আসবে এবং বোর্ডের কাছে এসে ডেমো তুমি ক্লাস শুরু করবে। কিভাবে শুরু করবে এবং কিভাবে ডেমো দেবে একটু তোমাদেরকে দেখিয়ে দিই। আজকে 10/9/2025 দশম শ্রেণীর 3য় অধ্যায় বংশগতি এবং কয়েকটি জিন ঘটিত রোগ চ্যাপ্টারের একটি অংশ মেন্ডেলের এক সংকর জনন সম্পর্কে আমরা বুঝব। তোমরা জানো যে মেন্ডেলকে প্রধানত বলা হয় বংশগতি বিদ্যার জনক বা তাকে বলা হয় ফাদার অফ জেনেটিক্স। কেউ বলতে পারবে যে জিন কাকে বলে? একদম সঠিক বলেছ। তো জিন প্রধানত ক্রোমোসোমের মধ্যে থাকে এবং তার সঙ্গে সঙ্গে কোনো জীবের বৈশিষ্ট্যকে নির্ধারণ করে। এখন কোনো জীবের বৈশিষ্ট্য দুই ধরনের হতে পারে, একটা বাহ্যিক এবং আর একটা আভ্যন্তরীণ। তো বংশগতিতে প্রধানত এটাই দেখা হয় যে কোনো জীবকে আমরা বাইরে থেকে যে আমরা ক্যারেক্টার দেখছি, কোনো জীবের যে বৈশিষ্ট্য আমরা দেখছি, তো তার ভিতরে কি কি জিন আছে সেটাই প্রধানত দেখা হয়। এবং আচ্ছা, তুমি একটু বলতে পারবে যে আমাদের দেহকোষে কতগুলো ক্রোমোসোম থাকে? একদম সঠিক বলেছ, আমাদের দেহকোষে প্রধানত 23 জোড়া ক্রোমোসোম থাকে। তার মানে
মেন্ডেলের এক সংকর জনন বুঝতে গেলে আগে কিন্তু তোমাদের ক্রোমোজোম সম্পর্কে একটু আইডিয়া রাখতে হবে। যদিও আগের ক্লাসে আমি তোমাদেরকে ক্রোমোজোম এবং তার সঙ্গে সঙ্গে ক্রোমোজোমের গঠন ইত্যাদি সম্পর্কে বলেছি, কিন্তু তবুও একটু বিষয়টা দেখে নাও। ধরা যাক এটা আমাদের দেহকোষ আছে এবং দেহকোষে মোট 23 জোড়া ক্রোমোজোম থাকে, এটা এক জোড়া ক্রোমোজোম, এরকম এক জোড়া করে ক্রোমোজোম থাকে। এবং এই যে ক্রোমোজোমগুলো থাকে, যে জোড়ায় জোড়ায় যে ক্রোমোজোম আছে, তো এদেরকে আমরা বলবো হোমোলোগাস ক্রোমোজোম। এবং এই হোমোলোগাস ক্রোমোজোম জোড়ের একটা আসে পিতার কাছ থেকে এবং আরেকটা আসে মাতার কাছ থেকে। এবং আমরা প্রত্যেকেই জানি যে আমাদের যে বৈশিষ্ট্য, তো আমাদের বৈশিষ্ট্য প্রধানত আমরা কার কাছ থেকে পাই? আমরা পিতা এবং মাতার কাছ থেকে পাই। আমরা প্রত্যেকেই জানি যে মানুষের সন্তান প্রধানত মানুষ হয়। তাহলে মানুষ এই কারণের জন্য হয় কারণ তার বাবা মা মানুষ। তাহলে দেখো, পিতা এবং মাতার বৈশিষ্ট্য কিন্তু সন্তানের মধ্যে সঞ্চারিত হয়। তো কীভাবে হয় সেটাই কিন্তু মেন্ডেল দেখিয়েছিলেন। যে বিষয়টা বলছিলাম, এই যে ক্রোমোজোম যে দেখতে পাচ্ছ, এই ক্রোমোজোমের মধ্যে প্রধানত জিন থাকে। ধরা যাক এটা একটা জিন আছে, এটা একটা জিন আছে। কোনো একটা সুনির্দিষ্ট বৈশিষ্ট্য নির্ধারণকারী জিন সমস্ত ক্রোমোজোমের একটা নির্দিষ্ট জায়গাতেই থাকে এবং সেটাকে আমরা বলবো লোকাস। ধরা যাক একটা লম্বা মটর গাছ আছে, ধরে নাও একটা লম্বা মটর গাছ আছে। তাহলে লম্বা মটর গাছের যে জিন, আমি বলছি যে লম্বা বৈশিষ্ট্যের জন্য দায়ী যে জিনটা, তো সেটা হচ্ছে ক্যাপিটাল টি। আবার যদি খর্ব যদি বৈশিষ্ট্য হয় তাহলে তার জন্য দায়ী জিন কী হবে? স্মল টি। ঠিক আছে, তাহলে দেখো এই যে বৈশিষ্ট্য মানে হাইট, তো এই হাইটের জিন কিন্তু সমস্ত ক্রোমোজোমের একটা নির্দিষ্ট জায়গাতেই থাকবে। তাহলে এক্ষেত্রে লম্বার জন্য দায়ী জিন কি? ক্যাপিটাল টি। আবার খর্বের জন্য দায়ী জিন হচ্ছে স্মল টি। কিন্তু আমি তোমাদের কি বলেছিলাম? সমস্ত ক্রোমোজোম প্রধানত জোড়ায় জোড়ায় থাকে, অর্থাৎ একটা জীবের বৈশিষ্ট্য কতগুলো জিন দিয়ে নির্ধারিত হয়? একদম সঠিক বলেছে, দুটো জিন দিয়ে নির্ধারিত হয়। সুতরাং এক্ষেত্রে লম্বা বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন কি হবে? ক্যাপিটাল টি। আবার খর্ব বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন কি হবে? স্মল টি। কিন্তু বংশগতিতে সমস্যা হচ্ছে এটাই, এই যে লম্বা বৈশিষ্ট্য যেটা দেখতে পাচ্ছি, এই লম্বা বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন আবার ক্যাপিটাল টি স্মল টিও হতে পারে। সুতরাং বংশগতিতে এটা সবসময় খোঁজার চেষ্টা করা হয়। এই যে বৈশিষ্ট্য, লম্বা বৈশিষ্ট্য, এটাকে প্রধানত বলা হয় প্রকট বৈশিষ্ট্য। তো প্রকট বৈশিষ্ট্য কি, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কি, আমরা একটু পরেই দেখব। সুতরাং এই যে প্রকট বৈশিষ্ট্যের জেনোটাইপ কি, এটা প্রধানত বংশগতিতে নির্ধারণ করা হয় এবং এটাই টার্গেট করা হয় যে প্রকট বৈশিষ্ট্য প্রধানত কোন ধরনের জিন দিয়ে নির্ধারিত হয়। আচ্ছা, এবার আমরা মেন্ডেলের পরীক্ষাতে চলে আসি। দেখো, একসংকর জনন মানে হচ্ছে সেটাই যে যখন আমরা একজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য নিয়ে যখন সংকরায়ন বা জনন পরীক্ষা করি এবং তাদের সন্তানদের মধ্যে কোন ধরনের বৈশিষ্ট্য দেখা যায় সেটা বোঝার চেষ্টা করা হয়, তো তাকেই আমরা বলবো এক সংকর জনন। এবং মেন্ডেল এখানে একজোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়েছিলেন। কেমন বৈশিষ্ট্য নিয়েছিলেন মেন্ডেল তার পরীক্ষাতে? দেখো, প্রথমেই তিনি লম্বা মটর গাছ নিয়েছিলেন এবং তার সঙ্গে সঙ্গে তিনি খর্ব মটর গাছ নিয়েছিলেন। ঠিক আছে, অর্থাৎ একটা মটর গাছ হচ্ছে লম্বা এবং আরও এক রকমের মটর গাছ নিয়েছিলেন খর্ব। ধরা যাক এক্ষেত্রে যে মটর গাছ আছে এটা লম্বা আমরা দেখতে পাচ্ছি, আবার এই জায়গাতে যে মটর গাছ তিনি নিয়েছিলেন তো সেটা হচ্ছে খর্ব। এবং আমরা প্রত্যেকেই জানি যে মটর ফুল প্রধানত উভয় লিঙ্গ হয়, অর্থাৎ সেই ফুলের একই ফুলের মধ্যে প্রধানত পুংকেশর চক্র এবং গর্ভকেশর চক্র থাকে। তাহলে এই যে লম্বা এবং খর্ব মটর গাছ, এক্ষেত্রে তিনি যে বৈশিষ্ট্য এক্ষেত্রে নিয়েছিলেন সেটা কিন্তু বিশুদ্ধ বৈশিষ্ট্য। আগের দিন তোমাদের বলেছিলাম বংশগতির বিভিন্ন যে টার্মিনোলজি আছে বা বিভিন্ন গুরুত্বপূর্ণ যে শব্দ আছে সেগুলো সম্পর্কে আগের ক্লাসে তোমাদের বুঝিয়েছি। তাহলে এই যে লম্বা যে মটর গাছ সেটা বিশুদ্ধ এবং খর্ব যে মটর গাছ নিয়েছিলেন তো সেটাও কিন্তু বিশুদ্ধ। বিশুদ্ধ মানে কি, যখন দুটো ফ্যাক্টর বা দুটো জিন যখন একই রকমের হয় তো তখনই তাকে আমরা বলবো বিশুদ্ধ। আচ্ছা, এইবারে দেখো, এই যে জেনারেশন বা এই যে যৌন, মেন্ডেল এটার নাম দিয়েছিলেন পি যৌন। মেন্ডেল এটার কি নাম দিয়েছিলেন? পি যৌন বা পেরেন্টাল যৌন। তো লম্বা এবং খর্ব মটর গাছের মধ্যে যখন তিনি ইতর পরাগযোগ ঘটালেন, ভালো করে মাথায় রাখবে, এই যে পি যৌনুতে তিনি যে ঘটনা ঘটিয়েছিলেন তো সেটা হচ্ছে ইতর পরাগযোগ। ইতর পরাগযোগ মানে কি, যখন কোনো একটা গাছের ফুলের পরাগরেণু যখন অন্য গাছের গর্ভমুণ্ডে যখন পড়ে তো তখনই তাকে আমরা বলবো ইতর পরাগযোগ। তাহলে এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে দেখো, এই যে লম্বা মটর গাছের ফুলের পরাগরেণু খর্ব মটর গাছে পড়লো, অর্থাৎ একটা গাছের পরাগরেণু অন্য গাছের ওপর পড়লো, সেই জন্য পি
জনুতে প্রধানত ইতর পরাগযোগ সম্পন্ন হয়। এবং তার ফলে তিনি কি দেখলেন, এবং তার ফলে তিনি এটাই দেখলেন যে পরের জেনারেশানে বা পরের জনুতে যত গাছ তৈরি হলো সবাই কিন্তু লম্বা, যত গাছ তৈরি হলো সবাই কিন্তু কি লম্বা। তুমি বাইরে থেকে দেখে বুঝতে পারছো ভিতরে কি জিন আছে সেটা কিন্তু আমরা জানি না, এবং বংশগতিতে এটাই খোঁজার চেষ্টা করা হয়। তো এই যে লম্বা বৈশিষ্ট্য আমরা যে জেনারেশানে দেখতে পাচ্ছি, এবং এই জেনারেশান বা এই জনুকে আমরা বলবো F1 জনু। দেখো এই যে F1 জনু এটাকে বলা হয় ফার্স্ট ফিলিয়াল জেনারেশান। এইবারে কি এই যে লম্বা যে গাছগুলো, তো সেই লম্বা গাছগুলোর মধ্যে তিনি স্বপরাগযোগ ঘটালেন। যখন তিনি স্বপরাগযোগ ঘটালেন তখন আমরা কি পাবো, তখন আমরা F2 জনু পাবো। তো F2 জনুতে তিনি কি পেলেন, F2 জনুতে তিনি অবাক হয়ে গেলেন এবং তিনি কি দেখলেন, তিনি দেখলেন যে এই যে খর্ব বৈশিষ্ট্য যেটা F1 জনুতে দেখা যাচ্ছিল না, এবং যখন এই লম্বা বৈশিষ্ট্যযুক্ত মটর গাছের মধ্যে যখন প্রজনন ঘটানো হলো তখন তিনি F2 জনুতে দেখলেন যে 3 ভাগ লম্বা মটর গাছ তৈরি হলো। কত ভাগ লম্বা? 3 ভাগ লম্বা মটর গাছ তৈরি হলো এবং 1 ভাগ খর্ব মটর গাছ তৈরি হলো। তাহলে 1 ভাগ কি মটর গাছ তৈরি হলো? খর্ব। এবং এটাকেই বলা হয় ফেনোটাইপিক অনুপাত। তাহলে মেন্ডেলের এক সংকর জননে ফেনোটাইপ অনুপাত কত? 3:1। আমরা বাইরে থেকে যে বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি তো সেটাই হচ্ছে ফেনোটাইপ। তো বাইরে থেকে তুমি দেখে বুঝতে পারবে যে কোন জীবের কোনটা বৈশিষ্ট্য, কিন্তু তার ভিতরে কি জিন আছে সেটা দেখার জন্য মেন্ডেল চেকার বোর্ড করলেন। তো চেকার বোর্ডের সাহায্যে আমরা কি দেখব, দেখো কেন এই লম্বা এবং কেন খর্ব মটর গাছ তৈরি হলো। অর্থাৎ লম্বা মটর গাছগুলোর মধ্যে জনন হচ্ছে, কিন্তু তাদের যারা সন্তান তৈরি হচ্ছে কিছু কিছু সন্তান এক্ষেত্রে খর্ব হয়ে যাচ্ছে। তো কেন সেটা জানার জন্য আমাদেরকে চেকার বোর্ডের সাহায্য নিতে হবে। তো এক্ষেত্রে দেখো এই যে লম্বা বৈশিষ্ট্যের জন্য দায়ী যে জিন আছে, তো আমি কি বলেছিলাম যে কোনো একটা সন্তানের মধ্যে প্রধানত বাবা এবং মা দুজনের জিন থাকে। তাহলে লম্বা বৈশিষ্ট্যের জন্য দায়ী যে জিন সেটা ক্যাপিটাল টি স্মল টি মানে হেটারোজাইগাস হবে। এবং F1 জেনারেশনে তিনি যেটা করেছিলেন তো সেটা হচ্ছে স্বপরাগযোগ। স্বপরাগযোগ মানে কি, উদ্ভিদের বিভিন্ন ফুলে পরাগ সংযোগ হতে পারে, অথবা একই উদ্ভিদের একই ফুলের মধ্যে পরাগ সংযোগ হতে পারে, তো তখনই তাকে বলা হয় স্বপরাগযোগ। সুতরাং বি জনুতে ইতর পরাগযোগ করেছিলেন এবং F1 জনুতে তিনি স্বপরাগযোগ করেছিলেন। এবার দেখো, এবার যদি আমরা F2 জনুর যদি আমরা চেকার বোর্ড করি তাহলে আমরা কি দেখতে পাবো। দেখো F2 জনুতে যদি আমরা চেকার বোর্ড করি, একটু চেকার বোর্ডটাকে আঁকার চেষ্টা করছি। দেখো এই চেকার বোর্ডকে অনেক সময় বলা হয় পানেট স্কোয়ার। এটা এরকম স্কোয়ারের মতো হয়। তো চেকার বোর্ডে প্রধানত এরকম ধরা হয়, আর এইভাবে এরকম টাইপের ঘর থাকে, আর এখানে পুরুষ আর এখানে স্ত্রী। তাহলে গ্যামেট কি হবে? এখানে ক্যাপিটাল টি স্মল টি, কারণ F2 জনুর আমরা চেকার বোর্ড করছি। আবার এখানে কি হবে? গ্যামেট হবে ক্যাপিটাল টি স্মল টি। তাহলে দেখো ক্যাপিটাল টি তুমি গুণ করো, তাহলে এটা কি হবে? এটা হচ্ছে লম্বা। আবার দেখো ক্যাপিটাল টি স্মল টি তুমি গুণ করো, তাহলে এরা কি হবে? এরাও হচ্ছে লম্বা। আবার দেখো ক্যাপিটাল টি স্মল টি গুণ করো, তাহলে এরা কি হবে? এরাও হবে লম্বা। আবার দেখো স্মল টি গুণ করো, তাহলে এরা কি হবে? খর্ব। সুতরাং আমরা কি দেখতে পাচ্ছি? 3 ভাগ লম্বা, 1 2 3 ভাগ লম্বা, এবং খর্ব কত? 1 ভাগ। তাহলে এক্ষেত্রে যদি আমরা জেনোটাইপ অনুপাত ধরি, তাহলে জেনোটাইপ অনুপাত তাহলে কি হবে? জেনোটাইপ অনুপাত মানে কোনো জীবের মধ্যে কী কী জিন থাকে, তো সেটাই প্রধানত জেনোটাইপ অনুপাত। সুতরাং জেনোটাইপ অনুপাত হবে ক্যাপিটাল টি ইস টু ক্যাপিটাল টি ইস টু স্মল টি সমান 1:2:1। আর ফেনোটাইপ অনুপাত কি বলেছিলাম? 3:1। এবং এখান থেকে মেন্ডেল একটা সিদ্ধান্তে উপনীত হলেন। মেন্ডেল এখান থেকে যে সিদ্ধান্তে উপনীত হলেন তো সেটাকেই বলা হয় পৃথক ভবনের সূত্র। সুতরাং মেন্ডেল এক সংকর জনন পরীক্ষার মধ্যে থেকে একটা সিদ্ধান্ত দিলেন, তো সেটাই হচ্ছে পৃথক ভবন সূত্র। দেখো পৃথক ভবন সূত্র কাকে বলে? পৃথক ভবন সূত্র হচ্ছে এটাই যে কোনো জীবের কোনো একটা বৈশিষ্ট্য নির্ধারণের জন্য প্রধানত দুটো ফ্যাক্টর কাজ করে, এবং সেই দুটো ফ্যাক্টর যখন গ্যামেট গঠিত হয় তখন তারা আবার পরস্পর থেকে আলাদা হয়ে যায়। যেমন দেখো এখানে যে F1 জনুতে দুটো ফ্যাক্টর ছিল, কিন্তু তারা গ্যামেট তৈরি করছে যখন, তখন কি হচ্ছে? সেই দুটো ফ্যাক্টর আবার আলাদা হয়ে যাচ্ছে। সুতরাং এটাই হলো পৃথক ভবনের সূত্র। এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখছি যে একটি বিশুদ্ধ লম্ব এবং বিশুদ্ধ খর্ব মটর গাছের মধ্যে যদি ইতর পরাগযোগ ঘটানো হয় তাহলে প্রথম অপত্য
দাম্পত্যজনুতে সমস্ত গাছ লম্বা হয়, সুতরাং খর্ব বৈশিষ্ট্য আর দেখা যায় না, তাহলে এক্ষেত্রে লম্বা বৈশিষ্ট্যটা হলো প্রকট এবং খর্ব বৈশিষ্ট্য হলো প্রচ্ছন্ন। সুতরাং দেখো, তোমাদেরকে প্রথমেই আমি যেখান থেকে শুরু করেছিলাম, যেমন প্রকট বৈশিষ্ট্যের জেনোটাইপ তাহলে কি কি হতে পারে? প্রকট বৈশিষ্ট্যের জেনোটাইপ তাহলে দেখো দুরকম হতে পারে, একটা ক্যাপিটাল টি হতে পারে, ক্যাপিটাল টি স্মল টি হতে পারে। সুতরাং এই প্রকট বৈশিষ্ট্য মানে লম্বা বৈশিষ্ট্য, তো এই লম্বা বৈশিষ্ট্যের জেনোটাইপটাকে জানাই কিন্তু প্রকৃতপক্ষে বংশগতর একটা গুরুত্বপূর্ণ। তো লম্বা বৈশিষ্ট্যের এই জেনোটাইপ বা প্রকট বৈশিষ্ট্যের জেনোটাইপ জানাটা কিন্তু এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বংশগতিতে এটাই প্রধানত খোঁজার চেষ্টা করা হয়, প্রকট বৈশিষ্ট্যের জেনোটাইপ কী। তাহলে তোমরা বুঝতে পারলে যে এক সংকর জনন কাকে বলে এবং তার সঙ্গে সঙ্গে এক সংকর জননের প্রধানত পৃথক ভবন সূত্র ইত্যাদি বুঝতে পারলে। আচ্ছা, তুমি বলতে পারবে কোনো একটা জীবের কোনো বৈশিষ্ট্য নির্ধারণের জন্য কতগুলো ফ্যাক্টর কাজ করে? একদম সঠিক, প্রধানত দুটো ফ্যাক্টর কাজ করে। আচ্ছা, তুমি বলতে পারবে আমাদের দেহকোষে প্রধানত কতগুলো ক্রোমোজোম থাকে? সঠিক বলেছ, আমাদের দেহকোষে 23 জোড়া ক্রোমোজোম থাকে। আচ্ছা, তুমি বলতে পারবে যে পৃথক ভবন সূত্রের কেন এরকম নামকরণ করা হয়? একদম সঠিক বলেছ, যখন গ্যামেট তৈরি হয় তখন জীবের দুটো ফ্যাক্টর আলাদা হয়ে যায়, তো সেই জন্যই পৃথক ভবন সূত্রকে এরকম নামকরণ করা হয়। আচ্ছা, প্রকট এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের উদাহরণ দাও। একদম সঠিক বলেছ। তো এখান থেকে বিভিন্ন রকমের প্রশ্ন দেওয়া হয়, বিভিন্ন প্রবলেম তোমাদের দেওয়া হয়। আশা করি এই এক সংকর জনন তোমরা বুঝতে পেরেছ। পরের ক্লাসে আমরা দ্বিসংকর জনন সম্পর্কে আলোচনা করব। তোমরা সকলে ভালো থেকো, দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ।